প্রিয় দর্শক, আজকে 11ই জুলাইয়ের সকাল, একেবারে শুক্রবার ছুটির দিনের সকালটি, মেঘে ভেজা সকাল। আর এদিকে আষাঢ়ের একেবারে শেষের দিকে 27শে আষাঢ়, এই সব কিছু নিয়ে আজকের সকাল। এ কয়দিনে প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু আমাদের সারা বাংলাদেশে যে বড় নদ নদীগুলো রয়েছে সেগুলোর ভাঙন তীব্র ভাঙনে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে প্রতিদিনই ভাঙনে বিশাল অঞ্চলের মানুষ গৃহহীন হয়ে যাচ্ছেন। এই ভাঙনটি রোধ করবার ব্যবস্থা নিয়ে এখন সবাই খুব উদ্বিগ্ন। আর এদিকে বৃষ্টি যদি কমে, আমাদের পত্রপত্রিকাগুলো বলছে যে বৃষ্টি কমে গেলেই বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে। আমাদের বন্যা পরিস্থিতির অবস্থাটাও বেশ গুরুতর। সব কিছু মিলিয়ে আজকে সকালের যেসব খবরাখবর তাই নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছে আমি মঞ্জুরুল হক। আমাদের সবগুলো পত্রিকার ভুবনে আপনাদের স্বাগত জানাই। এশিয়ান সংবাদ বিশ্লেষণের ভুবনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন, প্রথমে আমাদের হাতে সময়ের আলো পত্রিকাটি বলছে যে শুক্রবার 11ই জুলাই সংখ্যা 27শে আষাঢ় 1432। এই নিয়ে আমাদের সময়ের আলোর যে কথাগুলো, এর ইন্ডেক্সে কতগুলো কথা আছে। মিয়ামিতে অপ্রতিরোধ্য মেসি মানেই আমাদের ফুটবলের এক উন্মাদনা। মেসি মানেই ম্যারাডোনার পরে পেলে, ম্যারাডোনা, তারপরে মেসি। এরা পৃথিবীর জন্য এক একটি সম্পদ। বিএনপির কথা আছে এখানে, খুনিদের বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সে শুরুর প্রথম যে লাল কালিতে হেডলাইন রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো। 15 বছরের সর্বনিম্ন পাস। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ 5 দুটি কমেছে। এবার পাসের হার 68.45%, যা গত বছর 15 বছরের মধ্যে সবচেয়ে কম। গত বছর পাসের হার ছিল 83.4%। গত বছরের তুলনায় এবছর পাসের হার কমেছে 14.95%। ওদিকে 2023 সালে পাসের হার ছিল 80.39%। করোনা ভাইরাস মহামারীর মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে 2021 সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল 93.6%। 2010-এর কথায় আছি, গড় পাস ছিল 78.91%। 2018 সালের হার ছিল 77.8%। 15 বছরের মধ্যে সর্বনিম্ন পাসের কথা বলা হচ্ছে। বুলেট হেডে যে কথাগুলো রয়েছে, এবারের পরীক্ষার কথাটা একটু তুলে ধরি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 19,04,086 জন। মোট পাস 13,03,426 জন। প্রায় 6 লাখ কিন্তু ফেল করেছে। মোট পাসের হার 68.45%। জিপিএ 5, যেটি নিয়ে একটা বিশাল উন্মাদনা থাকে, এটি হয়েছে 1,39,032 জন। পাসের হার যে যারা শীর্ষে রয়েছে যে বিভাগগুলো, তার মধ্যে রয়েছে রাজশাহী বোর্ড শীর্ষে। আর পাসের হারে সর্বনিম্ন অবস্থায় রয়েছে বরিশাল বোর্ড। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তাদের দাবি, কাউকে বাড়তি নম্বর বা গ্রেস মার্কস না দেয় প্রকৃত ও সত্য ফল উঠে এসেছে। এটা বোর্ডগুলো দাবি করছে যে কোনো রকম গ্রেস মার্ক দেয়া হয়নি। আমরা সংবাদটি দেখেছি বিশ্লেষণ করে, যে যেখানে 80 পাবার কথা, 80 দিয়ে দেওয়া হতো, সেখানে 79 পেলেও এবার কিন্তু কোনো রকমের এখানে গ্রেস মার্ক দেয়া হয়নি। 79 মানে 79, তাকে 80 করা হয়নি।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পরীক্ষার ফলাফল ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশের অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আরেকটা খবর আছে, পাশের হার ও জিপিএ 5-এর ক্ষেত্রে মেয়েরা আবারও এগিয়ে, বরাবরের মতো মানে এতগুলি বছরের মতো মেয়েরাই কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণটা কি? আর ছেলেরা পিছিয়ে পড়বার কারণটা কি? এবার টেনশন ভালো কলেজে ভর্তি নিয়ে আমরা চেষ্টা করব যে 15 বছরে আমাদের এই যে পাশের হার, বোর্ডগুলো যেটি বলছে যে এটি হচ্ছে প্রকৃত ফলাফল, মানে পাশের হারে বিপর্যয় বা ধস নামা বিষয়টি এরকমভাবে দেখবার কোনো অর্থ নেই। কারণ হলো আমার পরীক্ষার্থী খাতায় যা লিখবে আমাদের পরীক্ষক কিন্তু সেটাই মূল্যায়ন করতে বাধ্য। তার চেয়ে অতিরিক্ত নম্বর দেয়া, কোনো দয়া দাক্ষিণ্য দেখানো, এগুলির কোনো অর্থই হয় না। আর আরেকটি হচ্ছে গ্রেস মার্কস, সেটি উঠিয়ে দেয়া হয়েছে এবার। মানে যে যা পড়েছেন, আমাদের শিক্ষার্থীরা যা লিখেছে নম্বর তাই এসেছে। এখানে কিন্তু যে ভুল কথাটি হয়ে থাকে যে কড়া করে খাতা দেখা হয়েছে, পরীক্ষায় বিপর্যয় হয়েছে, মোটে তা নয়। যে যা পরীক্ষা দিয়েছে সে সেই রকম নম্বর পেয়েছে, মূল্যায়নটি তাই হয়েছে। আমরা দেখেছি যে শিক্ষকরা যখন খাতা দেখছেন তারা জানেন না কোন খাতাটি কার, কোন খাতাটি কোত্থেকে এসেছে, কিছুই তিনি অবগত নন। সুতরাং তিনি নৈর্ব্যক্তিকভাবে মূল্যায়ন করে থাকেন এবং নম্বর প্রদান করে থাকেন। এক্ষেত্রে আসলে কাউকে কম দেবার বেশি দেবার কোনো অবকাশ নেই। আমরা চেষ্টা করব, আজকে আমাদের সঙ্গে শিক্ষাবিদ একজন রয়েছেন, তিনি যোগ দিলেই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা অতিথির সঙ্গে যুক্ত হবার সঙ্গে সঙ্গে আমাদের আজকের পত্রপত্রিকার এবং জাতীয় জীবনে গতকালের যে সবচেয়ে বড় ঘটনা, এই যে ফলাফল, এটি নিয়ে আমরা আলাপ করব। শিক্ষাবিদরা পাশের বিপর্যয় কিংবা পরীক্ষার রেজাল্টটি নিয়ে কি ভাবছেন। ততক্ষণে আমরা আরও কয়েকটি বিষয়ের উপরে নজর দেই। এদিকে মার্কিন শুল্কের বোঝা নিয়ে সুখবরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। টানা 2 দিনের বৈঠকে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। আজ 3য় দিনের বৈঠকে আসতে পারে সিদ্ধান্ত। মানে এটি আমাদের জন্য একটি বড় ধরনের অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 35% শুল্ক সংকটের সমাধানে টানা 2 দিন বৈঠক অনুষ্ঠিত হলেও ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বাণিজ্যের অনেক ইস্যুতেই ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও মার্কিন প্রশাসন। অনুষ্ঠিত হবে 3য় বৈঠক 10টার দিকে, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। মানে সমস্যাটা এরকম যে মার্কিনিরা শুল্ক আরোপ করবেন, আবার অন্যান্য দেশ বিশেষ করে বাংলাদেশ, তারা যদি শুল্ক আরোপ করে বাংলাদেশ, তাহলে মার্কিনিরা আবার অতিরিক্ত শুল্ক আরোপ করবে। মানে উভয় সংকটে আলোচনা ছাড়া আসলে এই বিষয়টি, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা ছাড়া বিষয়টি সুরাহা অসম্ভব। এবং সেই আলোচনাটি বাংলাদেশ করছে। 10টার দিকে আমরা সুখবর পেতে পারি। একটি বড় ধরনের খবর রয়েছে এখানে, হাসিনা কামাল সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। হেডলাইনটি হচ্ছে অপরাধ মেনে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি। বুলেট পয়েন্টে যে কথাগুলো রয়েছে, প্রকৃত ঘটনা সহ অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংঘটিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন তিনি। আরেকটি হচ্ছে মামুনের নিরাপত্তার আশঙ্কায় আইনজীবীর আবেদন, এটি রয়েছে। আর ডান পাশের যে আমাদের বড় হেডলাইনটি রয়েছে সেখানে ওপরে আপনারা একটু ছবি দেখতে পাবেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এদের 3টে ছবি রয়েছে।
এবার টেনশন ভালো কলেজে ভর্তি নিয়ে। আমাদের জাতীয় জীবনের এই খবরটি আজকে সকল পত্রপত্রিকায়, সেটি হলো যে এখন পরীক্ষা তো হয়ে গেল, প্রত্যেকের বাড়িতেই মোটামুটি মানে পরীক্ষার্থী কিন্তু রয়েছে। পরীক্ষা হয়ে গেল, সেখানে এখন ভালো কলেজ নিয়ে টেনশন। এসএসসি পরীক্ষা ফলাফল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। এবার ভালো কলেজ নিয়ে সমস্যা। 13,03,426 জন শিক্ষার্থী, তাদের বাবা মা, আত্মীয় স্বজন ও শিক্ষকদের জন্যে দিনটি ছিল স্বস্তির। আর এটি ছিল এখন একটি ভালো কলেজ নিয়ে। আচ্ছা, এটি আমাদের একটি প্রশ্ন। ভালো কলেজ, খারাপ কলেজ, ভালো স্কুল, খারাপ স্কুল, এই কথাটি আমরা শুনে এসেছি মানে আমাদের যে স্বাধীনতা পূর্ববর্তী বা তারপরের সকল সময়ে। কেন এটি? আমাদের প্রশ্ন হলো, খারাপ কলেজ আবার কোনটি? কেন খারাপ কলেজ হবে? কেন ভালো স্কুল হবে, আবার কেন খারাপ স্কুল হবে? কেন একটি মানের স্কুল কলেজ নয়, আমার বাড়ির পাশে যে স্কুলটি বা যে কলেজটি রয়েছে, কেন সেটিতেই আমি পড়তে পারবো না? আমাকে কেন ভালো কলেজের বা স্কুলের নামে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটতে হবে? এবং সেটি শিক্ষার্থীর জীবনের একটি বিশাল কষ্টকর অধ্যায়, পিতামাতার জন্য একটি কষ্টকর অধ্যায়, আত্মীয় স্বজনের জন্য একটি কষ্টকর অধ্যায়। আমার মনে হয় যে আমরা এটি শুনতে চাই না যে এই কলেজটি খারাপ। আমরা এটি শুনতে চাই সকল স্কুল কলেজের মান বাংলাদেশে একই স্ট্যান্ডার্ডে। ওদিকে আরেকটি বিষয় ঘটেছে সেটি হলো ফেনীতে আশ্রয় কেন্দ্রে ভিড়, খাবার ও পানির সংকট। বিষয় হচ্ছে, ফেনীর পরশুরামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, কোমর পানি ভেঙে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। গতকালের একটি ছবি আছে। ফেনীতে আশ্রয়কেন্দ্রে ভিড়, খাবার ও পানির সংকট। বুলেট পয়েন্টে বলা হলো, কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি, আবার কোথাও অবনতি। আবার বৃষ্টি কমায়, পরিস্থিতি দ্রুত উন্নতির আশা, বৃষ্টি যদি কমে যায়। বিষয়টি হচ্ছে, ফেনীর কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কোথাও অবনতি হয়েছে। এ পর্যন্ত প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রগুলিতে ভিড়, খাবার এবং পানির সংকট। মানে আমাদের এই যে বাংলাদেশ, এটি বদ্বীপের অঞ্চল। আমরা আসলে প্রকৃতিগতভাবেই সমস্ত উজানের দেশগুলোর বন্যা, খরা, পানি, ঢল, এই সব কিছুই আমাদেরকেই বহন করতে হয়। এই বিষয়টি আমাদের প্রতি বছরই চলতে থাকে এবং এর জন্য আমাদের জাতীয় জীবনে বিশাল একটি ক্ষতির মুখোমুখি আমরা হই। ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর রকমের অসুবিধায় পড়ে গেছে আমাদের বন্যার্তরা। মানে আমরা কি বিষয়টি অনুভব করি? এই বিষয়টি এখনকার জাতীয় জীবনের যে এই মুহূর্তে আমরা যারা টেলিভিশনের সামনে, স্টুডিওতে, অন্য জায়গাতে কিন্তু মানুষ পানিতে আক্রান্ত হয়ে আছে, বন্যায় আক্রান্ত হয়ে আছে, প্লাবিত হয়ে আছে, কষ্ট পাচ্ছে, মাথার উপর ঝুরঝুর করে বৃষ্টি পড়ছে। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা, উপদেষ্টা পরিষদের বৈঠকে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনে খসড়ার চূড়ান্ত অনুমোদন, এটি হয়েছে। আর এদিকে লোয়ার ফোল্ডে আমরা যে বিষয়টি দেখছি সেটি হলো যে প্রকল্পের পরেও ইলিশের আকাল। মানে ইলিশ নিয়ে আমাদের যে সমস্যাটি, তার সঙ্গে একটি আকাল তৈরি হয়েছে। একটি বিশাল প্রকল্প নেওয়া হয়েছিল, একটা বাজেট সেখানে অনুমোদন করা ছিল, তারপরেও ইলিশকে বলা হচ্ছে যে ইলিশ এখন পাতের বিলাস। বুলেট হেঁটে বলা হলো ইলিশ নিয়ে। অভয়াশ্রমে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে 5 বছরের প্রকল্প। লাগামহীন ইলিশের বাজারে বছর জুড়েই সিন্ডিকেটের দাপট। বাড়তি দামেও মিলছে না ইলিশ। প্রকল্পের 160 কোটি টাকা খরচের পরেও
মাছের অভাব। মানে 160 কোটি টাকা ইলিশ উৎপাদনের জন্য প্রকল্পে ব্যয় করা হলেও ইলিশ এখন পাতের বিলাসিতা। যে ইলিশ আমাদের বাংলাদেশিদের জীবনে যে ইলিশ ওতপ্রোতভাবে জড়িত, সেই ইলিশ বিলাসিতায় পর্যবসিত হচ্ছে। কথাগুলো হচ্ছে ভরা মৌসুমেও ইলিশ মিলছে না, সংকট, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইলিশের দাম হাঁকানো হয় আকাশচুম্বী। প্রিয় দর্শক, যারা ইলিশ কিনতে বাজারে যান তারা নিশ্চয়ই এক জোড়া ইলিশের দাম শুনলে মানে হতভম্ব হবেন। একটি ইলিশ নিয়েও বাড়িতে ফেরা সত্যি বিলাসিতার পর্যায়ে পড়েছে। আরেকটি খবর আছে, 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 18 বিচারককে যে অবসরে পাঠানো হয়েছে তাদের মধ্যে 15 জন জেলা জজ, 2 জন অতিরিক্ত জেলা জজ ও 1 জন যুগ্ম জেলা জজ রয়েছেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসের এই সদস্যদের চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ায় তাদের অবসর দিয়ে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আর এই ছিল আমাদের লোয়ার ফোল্ডের যে কথাগুলো। আমরা একটু অন্যদিকে যাব। আরেকটি হেডলাইন আছে, সেটি হলো বিপজ্জনক শ্রমে 10 লাখ শিশু। প্রিয় দর্শক, যারা শিশু শ্রম নিয়ে কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করেন, আমরা যারা শিশুকে তার শৈশবটি কেড়ে নিয়ে কখনো ইটের ভাটায় লাগাচ্ছি, অত্যন্ত বিপজ্জনক কাজে আমরা ব্যবহার হতে দেখেছি। মানে রিপোর্টিংয়ের ক্ষেত্রে বারবার গিয়ে দেখেছি যে ওয়েল্ডিংয়ের মতো অসম্ভব বিপজ্জনক কাজে একটি শিশু তার শৈশবটি সেখানে যাচ্ছে। ওয়েল্ডিংয়ের মতো এত বিপজ্জনক কাজে একটি শিশু, কিংবা কারখানার চাকা ঘুরছে তার পাশে শিশু, তাকে আমরা বাঁচিয়ে রাখবো কতটা? তাকে একটা সুন্দর শৈশব, পড়াশোনারও সুবিধা, এগুলো দেব কি? বিপজ্জনক শ্রমে আমরা সেখানে রয়েছে 35 লাখ শিশু। কৃষি খাতে সর্বোচ্চ 61% শিশু শ্রমিক নিযুক্ত। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেফতার হয়েছেন, এই খবরটি আমাদের হাতে রয়েছে। দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় জীবনবাজি। বাবা কৃষি কাজ করে অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছেন, আজ তার স্বপ্ন পূরণ। আর এদিকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আভাস, সেটি আশ্বাসও পাওয়া গেছে। থেমে গেল 4টি জীবন, মোবাইল তুলতে গিয়ে শিশুর মৃত্যু। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে, মোটামুটি আমাদের হাতে এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ। যে ফিরতে ফিরতে একটি কথা বলি, এই যে শেষ কথাটি আমরা বলছিলাম যে মোবাইল ফোন তুলতে গিয়ে 4টি শিশুর জীবন চলে গেছে। কখনো মোবাইল ফোনের দুর্ঘটনা ঘটছে, কখনো মোবাইল ফোন থেকে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু হচ্ছে। আরেকটি বিষয়, আপনি নিশ্চয়ই আপনার হাতে, আপনার বাড়ির শিশুটির হাতে মোবাইল, তার খেলাধুলা দিয়ে, গেমস দিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করেন। এটি শিশুর জন্য কতটা ক্ষতিকর, এবং আমরা শিশুকে মোবাইল আসক্ত করে ফেলছি। দোষটি শিশুর নয়, দোষটি তার অভিভাবকের। এই আসক্তি দূর হোক। আমাদের মতো আমরা ছেলেবেলায় যে খেলাধুলা নিয়ে, আনন্দ নিয়ে, সংস্কৃতি নিয়ে ছেলেবেলাটি পার করেছি, সেরকম সুন্দর ছেলেবেলা ফিরে আসুক, সেরকম সুন্দর শৈশব ফিরে আসুক প্রতিটি শিশুর জন্যে। কালকে আবার দেখা হচ্ছে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আগামীকালের জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো শেষ করছি। শুভ সকাল।